কোরবানির হাটে বড় গরুর বিক্রি এখনো কম, চোরাচালানের পশু না এলে ভালো দামে বিক্রির আশা খামারিদের। ঈদ ঘিরে কামারশালায় ব্যস্ততা তুঙ্গে, বেড়েছে দা, বটি, ছুরি, চাপাতির বিক্রি। হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। কাবা তাওয়াফের পর তাঁবুর শহর মিনায় যাত্রা করবেন মুসল্লিরা। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে বহু শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ, ছোট হচ্ছে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিদের গণ্ডি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি মেহরিন আনি। প্রথমে কোরবানির হাট প্রসঙ্গ। কোরবানির ঈদ ঘিরে চুয়াডাঙ্গার বিভিন্ন খামারে পশু পালন করা হয়েছে। অনেক যত্নে খামারিদের লালন পালন করা এসব পশু তোলা হবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাটে। তবে ছোট আকারের গরুর চাহিদা থাকলেও বড় গরু নিয়ে তেমন আগ্রহ নেই, আর তাই বড় গরু বিক্রি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন খামারিরা। অনেক চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। কোরবানির ঈদ ঘিরে বড় আকারের গরু প্রস্তুত করেছেন চুয়াডাঙ্গার খামারিরা। তবে বিদেশি জাতের এসব গরু নিয়ে তেমন আগ্রহ নেই ক্রেতাদের। বাজারে যেসব বড় সাইজের গরু দেখা মেলে তার বেশিরভাগই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া অঞ্চলের। ঈদের মাস দেড়েক আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন ব্যাপারীরা। ছোট মাঝারি গরুর পাশাপাশি বড় গরুর প্রতিও থাকে বাড়তি আকর্ষণ। তবে এবারের চিত্রটা ভিন্ন। বড় গরুর ডিমান্ড কম, কিন্তু তুলনামূলক খরচ বেশি, সেই তুলনায় আমরা বাজার দরকে বিক্রি করতে পারছি না। আর একটা বড় গরু আছে, ভালো শিল্পপতি ছাড়া তো কুরবানি দিতে পারে না। টাকা নিয়ে বেচা কেনা করতে পারবো কিনা এটা তো আমাকে আছে, আমরা বিশ্বাস পাইতেছি না। কিন্তু বড় বড় গরু নিলে আমাকে লোকসান হয়ে ঘুরে আসা লাগবে। এক মাস আগে থেকেই গরু বেচা কিনা শেষ হয়ে যেত, কিন্তু এইবার তো আর সেই রকম পাইকারিরাও আসছে না, এখনো ঢাকায়ও তুলতে পারেনি, আর একটা গরু বিক্রি হয় না। জেলার 4 উপজেলার খামারে খামারিদের মুখে নেই হাসি, উল্টো চোখে মুখে হতাশা আর শঙ্কা। তারা বলছেন গরু বিক্রি না হলে বড় লোকসানে পড়তে হবে তাদের। কমার্শিয়াল খামারি যারা আছে গ্রামগঞ্জে 8-10 টাকা গরু পালে, তারা কেউই বড় গরু বেচতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি এই অবস্থায় থাকে তাহলে আগামী বছরের ভিতরে 50% খাবার বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে জেলায় কোরবানির জন্য প্রায় 2 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। চাহিদার অতিরিক্ত 74,500 পশু সরবরাহ করা হবে অন্যান্য জেলায়, যা ঘিরে বেচাকেনা হবে হাজার কোটি টাকা। আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি যে এলাকার গরু ভালো গরু উৎপাদন হয়। আর মূলত খামারিদের যেহেতু আমাদের ছোট গরুর চাহিদাটা বেশি, ছোট গরুর দিকে ঝুঁকতে হবে বেশি, খুব বেশি বড় গরুর দিকে ঝোঁকা যাবে না, এই পরামর্শটা আমরা খামারিদের দিচ্ছি। চুয়াডাঙ্গার 8টি হাটে কোরবানির পশু বেচাকেনা চলছে। পশু বিক্রি হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। কোরবানির ঈদ আসলে চাহিদা বাড়ে দেশি জাতের গরুর, তাই বছর ধরে গরু লালন পালন করে এখন ভালো দামের আশা করছেন খামারিরা। তবে শেষ মুহূর্তে সীমান্ত দিয়ে গরু চোরাচালান না হলে ভালো দামের আশা তাদের। আলামিন তালুকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে ঝালকাঠিতে প্রস্তুত 30,000 পশু। জেলার 4টি উপজেলার বিভিন্ন খামার ও গৃহস্থালী পর্যায়ে প্রস্তুত করা হয়েছে দেশি, অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন জাতের গরু। জেলার ছোট বড় 6,000 খামারি কোরবানির ঈদ ঘিরে স্বপ্ন বুনেছেন। প্রান্তিক খামারিদের পাশাপাশি বাণিজ্যিকভাবে গড়ে ওঠা খামারেও পশু মোটাতাজা করা হয়েছে। তবে কোরবানির আগ মুহূর্তে সীমান্ত দিয়ে ভারতীয় গরুর চোরাচালান ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। শেষ মুহূর্তে পরিচালনা
করতেছি, চলতেছে। ইনশাল্লাহ আশাবাদী এবছর আমি লাভবান ইনশাল্লাহ হব। গেল বছর আমাদের এই ফার্ম থেকে 13টি গরু কোরবানিতে বিক্রি করেছিলাম। তো আসলে গেল বছরে ওরকম দাম ভালো ছিল না। সব খাবারই বেশি বেশি দাম। আবার কোরবানির সময় বেচতে গেলে আমরা একটা সমস্যার মুখে পড়ি যে ইন্ডিয়ান চোরাই পথে যে গরুগুলো আসে অবৈধ আর কি, ওই গরুগুলোর জন্য আমরা লাভবান কম হই। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে চলতি বছর হাটে দেশি জাতের গরুর চাহিদা সব থেকে বেশি। কোরবানির জন্য আমাদের প্রায় 1-2 মাস আগে থেকে আমরা ক্লোজ মনিটরিং, ফার্মগুলোকে মনিটরিং করা, তাদেরকে টিকা প্রদান, খাদ্যের মেনু, এগুলো আমাদের কাজকর্ম অব্যাহত আছে। আর এই ডিস্ট্রিক্টে গতবার যে কোরবানি হয়েছে প্রায় 29,000, এবারও আশা করতেছি ওই যে 25 থেকে 29,000-এর মতো কোরবানি হবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় 29,000 গবাদি পশুর চাহিদা রয়েছে, যার বিপরীতে প্রস্তুত রয়েছে 30,000 পশু। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট, যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়। ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ে দা, বটি, ছুরি, চাপাতির মতো পণ্যের চাহিদা। তাই ব্যস্ততা বেড়েছে নড়াইলের কামারশালাগুলোতে। ঈদ ঘিরে অন্তত 2 কোটি টাকার লোহার তৈরি পণ্যের বেচাকেনার আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন মোহাম্মদ ইমরান হোসেন। একসময় চিত্রা নদীর পাড়ে গড়ে উঠেছিল নড়াইলের সিংগাসোলপুর বাজার। লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে জীবিকা চালান এ জনপদের বেশ কিছু পরিবার। তাদের তৈরি জিনিসের খ্যাতি রয়েছে দেশের বেশ কয়েকটি জেলায়। এমন একজন কারিগর সোলপুর গ্রামের অলোক কর্মকার। ঈদকে ঘিরে বেড়েছে তার ব্যস্ততা। চাহিদা বাড়ায় তৈরি করছেন ছুরি, চাপাতি, বটির মতো গৃহস্থালী জিনিস। এখান থেকে তৈরি হয়ে বিভিন্ন জেলায় চলে যায়। আমার এখানে আমি সহ আরো 3 জন লোক আছে, আমরা এইভাবেই সংসার যাপন করি। শুধু অলোক কর্মকার নয়, জেলার 5 শতাধিক কামারশালায় লোহা পেটানোর শব্দ আর হাপরের টানে 2,000 শ্রমিক ও কারিগরের কর্মযজ্ঞ চলছে দিনরাত। ঈদকে সামনে রেখে স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে কাজের চাপ। তাই ক্লান্তিহীন কাজ করছেন কামাররা। আকার ভেদে বড় ছুরি 400 থেকে 500 টাকা পিস, ছোট ছুরি 60 থেকে 80 টাকা পিস ও বটি 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি করছেন। দাও, বটি, আঁশো, কাঁচি, ছুরি, চাপাটি এগুলো বানাই থাকি। আর হচ্ছে সিজন অনুযায়ী মালগুলো বেশি বানানো হয়। সারা বাংলাদেশে মালটা চলে, মানে দাম ভালো, মানও ভালো। যে জিনিস কেজি হিসেবে বিক্রি করি 400 থেকে 500-600 টাকা পর্যন্ত কেজি বিক্রি করি। আর যেটা পিস বিক্রি করি সেটা 30 থেকে 40, 50, 100, 150, 200 টাকা পর্যন্ত পিসির মাল আছে। বিসিক জানালো, স্থানীয় কামারদের তৈরি পণ্যের মান বেশ ভালো। কামারদের উৎপাদিত পণ্যের প্রসারে বিসিক কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। কোরবানির সময় তাদের ব্যস্ততা আরও বেড়ে যায় এবং তারা যে পণ্যগুলো তৈরি করে থাকে তাদের এই পণ্যটা নড়াইল জেলা ছাড়িয়ে যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর সহ সারা বাংলাদেশে যায়। তাদের পেশাটা যাতে আর টিকে থাকে সেজন্য বিসিকের সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে। গত বছর নড়াইলে অন্তত 17 কোটি টাকার কামার পণ্য বিক্রি হয়েছে। এখন নড়াইল। গবাদি পশুর ভয়াবহ এক রোগের নাম লাম্পি স্কিন ডিজিজ। শনাক্তের বেশ কয়েক বছর পার হলেও এখনও নিয়ন্ত্রণে করতে পারেনি নাটোরের প্রাণী সম্পদ বিভাগ। লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে অনেক পশুর। আর এই রোগে গরুর শরীর ও চামড়ায় ক্ষত হওয়ায় প্রভাব পড়ছে কাঁচা চামড়া ও শিল্পের উপর। আগামী দিনে এই রোগ নিয়ন্ত্রণ আনতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে দেশের প্রাণী সম্পদ ও চামড়া শিল্প। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। দেশের চামড়ার চাহিদার অন্তত 20 থেকে 25% যোগান দেয় নাটোরের চক বৈদ্যনাথের চামড়ার আড়ত। তবে গবাদি পশু ও চামড়া শিল্পের জন্য অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। ইতোমধ্যে যা ছড়িয়ে পড়েছে জেলার সর্বত্র। আর প্রতি মাসে 10 থেকে 15% গরু আক্রান্ত হচ্ছে এই রোগে। আসন্ন কোরবানি হাটে আক্রান্ত গরুর দাম কম হয় লোকসানে খামারিরা। গরু অনেক মারা গেছে, কিন্তু
চিকিৎসা বাবদে মারা যাচ্ছে। এই রোগটা প্রথমে একটু ফুটুফুটি ওঠে, উঠে হেরে অনেক ফোসকা পড়ে জায়গা পড়ে যায়, মনে হয় গলে জায়গা, গলে গেলে ওই ঘাটা শুকাইতে অনেকদিন লাগে, কতগুলো জেলে ছোট বাছুর ওগুলো মারাও যায়। ডাক্তার যায়, চিকিৎসাও দেয়, বুঝছেন, চিকিৎসা দেয়, ডাক্তারও যায়। এখন ধরেন ওর মধ্যে 5টা সারে 2-1টা হয়তো কাটিয়ে যায়। গত কয়েক বছর ধরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর চামড়া আসছে মোকামে, যা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। এ রোগ নিয়ন্ত্রণ করতে না পারলে চামড়া শিল্পের জন্য সংকট হবে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে এখন চামড়াটা যে স্ক্রিনে দেখা দিচ্ছে, প্রায় 2 বছর থেকে 3 বছর ধরে দেখা দিচ্ছে, এতে চামড়া শিল্পটা ধ্বংসের মুখে চলে গেছে। পশু সম্পদ মন্ত্রণালয়রা যদি এই বিষয়টা দেখে তাহলে কিছুটা হলেও কমে। 30-25-35% শতকরা লাম্পি বের হবে গরুগুলা থেকে। তাহলে এটা একটি ভয়াবহ রূপ ধারণ করেছে, যা চামড়াওয়ালাদের জন্য এটি একটা মহামারী বলা যাবে। এতে দেখা যাচ্ছে ট্যানারি মালিকেরা কাঁচা চামড়াওয়ালাদেরকে টাকা ঠিক মতো দিবে না। এটা বিশেষ করে যেমন করোনাটা কাঁচা চামড়া অবস্থা আমরা বুঝতে পারি না, কিন্তু কিছু কিছু ধরা যায়, কিন্তু লবণ দেওয়ার পর এটা ফুটে ওঠে। এমন এরা যখন কোম্পানিরা কিনে দেয়, এদের কোম্পানিদের জন্য প্রচুর টাকার ক্ষতি, কোম্পানির সাথে সাথে দেশেরও ক্ষতি। এটা গরুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে দেশি বিদেশি ভ্যাকসিন প্রয়োগের পাশাপাশি খামারিদের সচেতন থাকার কথা জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। লাম্পি স্কিন প্রতিরোধের জন্য আমরা সরকারি ভ্যাকসিনের পাশাপাশি কিছু বিদেশি ভালো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, সেগুলি দিয়ে এটা প্রতিরোধ করা সম্ভব। এবং এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় যে পরামর্শ বা বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে আমাদের খামারিদেরকে সচেতন করেছি এবং তারা এই ভ্যাকসিন দিয়ে এটাকে প্রতিরোধ করতে অনেক অংশে সক্ষম হয়েছে। দেশে লাম্পি স্কিন রোগ 2019 সালে প্রথম শনাক্ত হলেও তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি প্রাণী সম্পদ বিভাগ, যা নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে দেশের প্রাণী সম্পদ ও চামড়া শিল্প। মাহবুব হোসেন, এখন নাটোর। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আজ শুরু হচ্ছে পবিত্র হজ, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক মিলন মেলা। এবছর কত মানুষ হজ পালন করছেন জানা না গেলেও সংখ্যাটি এখনও 20 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করছেন কর্তৃপক্ষ। এর মধ্যে গরমে অসুস্থ হয়েছেন অর্ধশত মুসল্লি। তীব্র গরমে নিরাপত্তা নিশ্চিত এবং অতিরিক্ত ভিড় এড়াতে অনুমোদিত হজ ঠেকাতে এবছর কঠোর সৌদি সরকার। বিস্তারিত জানাচ্ছেন নুছাদ কামাল। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি পবিত্র হজ শুরু হচ্ছে বুধবার। আল্লাহর ঘর খ্যাত কাবা শরীফ 7 বার তাওয়াফের মধ্য দিয়ে শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। কাবা তাওয়াফ শেষে পবিত্র ভূমি মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মরুর উপত্যকা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসল্লিরা। দিনভর চলবে এই প্রক্রিয়া। ইবাদত বন্দেগীতে তাদের রাত কাটবে তাঁবুতে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক মিলন মেলায় এবছর কত মানুষ অংশ নিচ্ছে তা এখনো স্পষ্ট নয়। তবে হজ শুরুর 3 দিন আগ পর্যন্ত মক্কায় বিধি মেনে প্রবেশ করেছেন দেশ বিদেশের 14 লাখের বেশি মুসল্লি। সংখ্যাটি 20 লাখ ছাড়িয়ে যেতে পারে তেমন প্রস্তুতি হজ কর্তৃপক্ষের। ইসলামিক বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের 8ম দিন থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। চান্দ্র বা সৌরবর্ষ নয় বলে গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে হজের সময় প্রতি বছর একটু করে এগিয়ে আসে। ধীরে ধীরে শীতের দিকে এগিয়ে যেতে থাকলেও এ বছর হজের সময় পড়েছে গ্রীষ্মের শুরুতে, গেল বছরের মতোই প্রখর রোদ ও গরমের মধ্যে। সৌদি সরকারের আনুষ্ঠানিক তথ্য, গেল বছর দেশটিতে হজ পালনের সময় প্রাণ গেছে প্রায় 1300 মানুষের। সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন বাধ্যতামূলক। দিনে দিনে হজের সুযোগ যেমন সহজলভ্য হয়েছে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য, তেমনি অতিরিক্ত ভিড় থেকে শুরু করে জলবায়ু সহ নানা চ্যালেঞ্জও বেড়েছে হাজি ও হজ কর্তৃপক্ষের জন্য। গেল বছরের অভিজ্ঞতা সম্বল করে তাই এবছর তীব্র গরমে নিরাপত্তা নিশ্চিত এবং অতিরিক্ত ভিড় ঠেকাতে অননুমোদিত হজের বিষয়ে এবছর কঠোর সৌদি সরকার।
স্বস্তিতে হজ পালন আর অতিরিক্ত ভিড় ঠেকাতে 1987 সাল থেকে মক্কায় হজ প্রত্যাশীদের জন্য কোটা ব্যবস্থা চালু করে সৌদি সরকার। প্রত্যেক দেশ থেকে মোট জনসংখ্যার 0.1% মানুষ প্রতি বছর হজ পালনের সুযোগ পান। 2019 সালের সরকারি তথ্য অনুযায়ী হজ ও ওমরা থেকে বছরে $1,200 কোটি রাজস্ব আয় করে সৌদি আরব। খনিজ তেলের মজুদ আবিষ্কার ও রপ্তানি শুরুর আগ পর্যন্ত হজই ছিল সৌদি আরবের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে 2030 সালের মধ্যে বছরে 3 কোটি হজ ও ওমরা পালনকারীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সৌদি সরকার। নুজহাত কামাল, এখন বিশ্ব। পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে দেশে ফেরার হিড়িক পড়েছে কাতার প্রবাসী বাংলাদেশিদের। ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন এই বিমান টিকিটের জন্য ভিড় করছেন তারা। তবে ঈদ উপলক্ষে বিমানের টিকিটের বাড়তি দাম নিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। সহকর্মী আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। কাতারে কর্মসূত্রে বসবাস করেন 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছেন তারা। সাধারণত ঈদের এই সময়টাতে শহুরে মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদ করতে যান গ্রামে, ঠিক তেমনি প্রবাসীরাও ঈদের সময়টুকু স্বজনদের সঙ্গে কাটাতে ছুটে যান দেশের মাটিতে। দেশে থাকা পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি ও ঈদ উদযাপন করতে প্রতিদিনই বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোতে বিমান টিকিটের জন্য ভিড় করছেন প্রবাসীরা। যদিও ঈদ উপলক্ষে টিকিটের বাড়তি দাম নিয়ে হতাশ তারা। আসলে টিকিটের যে মূল্য আমাদের দেশে যাওয়াটা আমাদের জন্য দূর হয়ে যাচ্ছে। আর আমি আজকে যে টিকিটটা নিলাম, আমাদের টিকিটটা বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকার উপর পড়েছে। প্রবাসী হিসেবে সরকারের কাছে একটা আবেদন জানাই যে ঈদের পূর্বে মুহূর্তে বিমানের টিকিট মূল্য যাতে সিন্ডিকেট মুক্ত হয় এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হয়। ডিস্টেন্স এতটা বেশি না বাংলাদেশ আর কাতার অনুযায়ী, কিন্তু ওই তুলনায় আমরা টিকিট প্রাইসটা অনেক বেশি পাচ্ছি। সো আমি এটাই বলবো সরকারকে, যাতে ওই টিকিটিং থেকে একটু নজরদার করে। ঈদ উপলক্ষে বিমানের টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও বাড়তি দামের কারণে প্রবাসীরা টিকিট কিনতে পারছেন না বলে জানান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসায়ীরা। কুরবানি ঈদের উপলক্ষে বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোতে মানুষদের উচ্ছে পড়া ভিড়, অনেক মানুষ আসতেছে এবং কি দেখতেছে টিকিটের পেয়ার, কিন্তু টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে সবাই কাঙ্ক্ষিতভাবে টিকিট নিতে পারতেছে না। আমরা বাংলাদেশি প্রবাসীদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে যাচ্ছি। ঈদের আনন্দময় সময়টুকু আত্মীয় স্বজনের সঙ্গে ভাগাভাগি করতে প্রবাসীদের মধ্যে দেখা যায় দেশে ফেরার হিড়িক। তবে ঠিক এই সময়টিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এরপরও দেশের টানে সবকিছু উপেক্ষা করে ছুটে যাচ্ছেন প্রবাসীরা। এখন কাতার। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। এতে সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এই যাত্রার আরও খবর জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। এনি মহাসড়কের পরিস্থিতি যদি আমি একটু জানাই, আসলে এখন পর্যন্ত কিন্তু ঠিক সেভাবে যানবাহনের চাপ বা যারা ঈদ করতে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরছেন তাদের চাপ কিন্তু ঠিক সেভাবে শুরু হয়নি। আমরা দেখছি যে কিছু যানবাহন, বিশেষ করে গণপরিবহন বাস কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছে এবং এই যে বাসগুলো ভোর 5টার আগে ঢাকার যে মহাকালী বাস টার্মিনাল ছেড়েছে সেই বাসগুলো কিন্তু এখন আসতে শুরু করেছে। এবং আমরা যদি একটু দেখাই যে এই মুহূর্তে বেশ কয়েকটি বাস কিন্তু যাত্রী নিয়ে আমরা যে জায়গাটিতে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে দীঘারকান্দা এলাকায় সেখানে কিন্তু এসেছে এবং তাদের যে যাত্রী নামানোর কাজ সেটি করছে এবং বেশ কয়েকটি বাস একসাথে আসার কারণে কিন্তু একটু যানজটেরও তৈরি হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই এই জায়গাটিকে ফাঁকা দেখেছি, কিন্তু এখন একটু যানবাহন চাপ বাড়ার কারণে কিন্তু এখানে যানজটের তৈরি হয়েছে। আমরা দেখছি যে সাধারণত গণপরিবহনে যেমন যাত্রীরা ঢাকা থেকে আসছেন
ঠিক একইভাবে কিন্তু ব্যক্তিগত পরিবহনে কিন্তু প্রচুর মানুষজন আসছেন, অর্থাৎ সকালবেলায় মহাসড়ক ফাঁকা থাকার সুযোগটি কিন্তু নিয়েছেন। আমরা দেখছি যে প্রচুর প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু মানুষ ঈদ করার জন্য বাড়ি ফিরছেন। এবং আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন, যারা সকালে রওনা দিয়েছেন বা ভোরে রওনা দিয়েছেন তারা কিন্তু একেবারেই স্বস্তিতে ফিরতে পারছেন। রাস্তায় কোনো ধরনের যানজট নেই, কোনো ধরনের ভোগান্তি নেই, ভোগান্তি ছাড়াই কিন্তু স্বস্তিতে ফিরতে পারছেন। আমরা যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস বা বাসে করে মানুষজন আসছেন দেখছি, পাশাপাশি মোটরসাইকেলে করেও কিন্তু প্রচুর মানুষজন তাদের যে গন্তব্য অর্থাৎ বাড়িতে ফিরছেন এবং প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা আসছেন। আমি কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কিন্তু ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ যে বেশ কিছু স্থানকে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে যানজট হতে পারে, যেমন মাওনা চৌরাস্তা, জৈনাবাজার, সিড স্টোর, ভালুকা, ত্রিশাল এবং বৈলর এবং ঢাকা ময়মনসিংহের যে বাইপাস মোড় রয়েছে সেই বাইপাস মোড় এবং পাটগুদাম ব্রিজ মোড়, এই এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো ক্রমেই যেন এই এলাকাগুলোতে যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। পোশাক শিল্প ছাড়া সব এফসিএল কন্টেইনার 2 মাসের জন্য পরীক্ষামূলকভাবে বেসরকারি কন্টেইনার ডিপো থেকে ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। ঈদের ছুটি শেষে কার্যকর হবে এই সিদ্ধান্ত। ডিপো সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা আইসিডিগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অতিরিক্ত চার্জ ছাড়াও যন্ত্রপাতি ও শ্রমিক স্বল্পতার অভিযোগ তুলে এতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি তাদের। হাজারা শিউলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন ধরে সব আমদানি পণ্য বেসরকারি কন্টেনার ডিপো থেকে ডেলিভারি দেওয়ার দাবি ছিল ডিপোগুলোর। সম্প্রতি যুক্ত হওয়া 12টি সহ এখন মোট 50 ধরনের পণ্য বেসরকারি ডিপো থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে, যা মোট আমদানি পণ্যবাহী এফসিএল কন্টেনারের 20%। বাকি 80%-এর মধ্যে 57% এফসিএল কন্টেনার বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয়। 20% সরাসরি চলে যায় শিল্প মালিকের কারখানায়, 3 থেকে 4% যায় রেলপথে। চট্টগ্রাম বন্দরের দাবি, বিশ্বের কোথাও বন্দর চত্বরে কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এতে বন্দরে কন্টেনার জট তৈরি হয়, স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। তাই বন্দর কার্যক্রমের গতিশীলতা বাড়াতে পোশাক শিল্পের পণ্য ছাড়া বাকি সব এফসিএল কন্টেনার বেসরকারি কন্টেনার ডিপো থেকে ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে 2 মাসের জন্য পরীক্ষামূলক এই কার্যক্রম চালু থাকবে। এই সময়ে যেসব অসুবিধা ও সমস্যা হবে সেগুলো বিবেচনায় নিয়ে পরবর্তীতে পুরোদমে চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। বিজিএমের যে কন্টেনারগুলো আছে এগুলো ব্যতীত অন্যান্য সকল এফসিএল কন্টেনার আমরা ঈদের ছুটির পর থেকে পরীক্ষামূলকভাবে 2 মাস আমরা অবডকগুলোতে পাঠানো শুরু করব। এই 2 মাস আমরা বেসিক্যালি দেখব আসলে কোন কোন জায়গাতে সুবিধা এবং অসুবিধাগুলো হচ্ছে। এটা অ্যাবসলিউটলি একটা পাইলট প্রজেক্ট এবং এইটার যে আমাদের ফলাফল আসবে তার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। যদিও এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ব্যবহারকারীরা বলছেন, রফতানি কন্টেনারেরই চাপ সামলাতে পারছে না আইসিডিগুলো। এর সঙ্গে আমদানি পণ্যের সব এফসিএল কন্টেনার বেসরকারি ডিপোতে পাঠালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা, ব্যয়ও বাড়বে কয়েক গুণ। ডিপোর যে এক্সপেন্স আর পোর্টের যে এক্সপেন্স এখানে অনেক ডিফারেন্স আছে, এতে ব্যবসায়ীদের অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং শুধু এক্সপেন্সের ম্যাটার না, এখানে তাদের ইকুইপমেন্ট সমস্যা আছে, তাদের সার্ভিসের ম্যাটার আছে। এক্সপোর্টের কন্টেইনার অফডক হজম করতে পারছে না, ইম্পোর্টের কন্টেইনার কোথায় নিয়ে যাবে ওনারা? এক্সপোর্ট কন্টেইনার তো লাইন ধরে বসে আছে, আমাদেরকে গার্ড দিয়ে এখন ঈদের দিন ওইখানে আমাদেরকে গার্ড দিতে হবে মাল চুরি না হওয়ার জন্য। যদিও সক্ষমতা আছে দাবি করে ডিপো মালিকদের সংগঠন বিগডা বলছে, আমদানিকারকদের সুবিধায় সাময়িক সময়ের জন্য ডুয়েল ডেলিভারি ব্যবস্থা চালু করতে পারে বন্দর। এক্ষেত্রে যার যেখানে সুবিধা সেখান থেকে পণ্য ডেলিভারি নেবে। প্রয়োজনে সব ধরনের এফসিএল কন্টেইনার বেসরকারি অবডক থেকে ডেলিভারি দিয়ে ডুয়েল ডেলিভারি প্রথাটা রাখা যেতে পারে সাময়িকভাবে, যাতে কোনো আমদানিকারক চাইলে
অবডক থেকেও তার আমদানি পণ্য ডেলিভারি নিতে সক্ষম হয় এবং চট্টগ্রাম বন্দর থেকেও চাইলে নিতে পারে। সকল ধরনের আমদানি পণ্য যদি বেসরকারি অবডকে দেওয়া হয় তাহলেও চট্টগ্রাম বন্দরের মধ্যে কন্টেইনার খুলে ডেলিভারি দেওয়ার ভলিউমটা অনেকাংশে কমে যাবে, যা চট্টগ্রাম বন্দরের গতিশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে। প্রতি মাসে গড়ে 25,000 আমদানি কন্টেইনার হ্যান্ডলিং করে আইসিডিগুলো। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। বৃষ্টি বন্ধ হওয়ায় রাঙামাটির বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে, তবে এখনও পানিতে তলিয়ে আছে বেশ কিছু নিচু এলাকা। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে রাঙামাটির কাপ্তাই রথ থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন এখনও কতটি নিম্নাঞ্চল প্লাবিত আছে আর বন্যা কবলিতদের সহায়তায় কী পদক্ষেপ নিয়েছে প্রশাসন? উজ্জ্বল, আপনি যেমনটা বলছিলেন যে রাঙামাটির যে 5টি উপজেলায় আকস্মিক ঢলের কারণে যে নিম্নাঞ্চলগুলোর 5টি উপজেলার 16টি ইউনিয়ন মূলত প্লাবিত হয়েছিল, সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেখানকার মানুষজন বেশ বিপাকে পড়েছেন। বিশেষ করে রাঙামাটির বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, লংগদু এবং বাগাছড়ি, এই 5 উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে 16টি ইউনিয়ন প্লাবিত হলেও এর মধ্যে গতকাল দুপুর থেকে মূলত বৃষ্টিপাত বন্ধ হয়ে আছে। সে কারণে ইতিমধ্যে নামতে শুরু করেছে পানি। এখন পর্যন্ত আমরা যে তথ্য জেলা প্রশাসন থেকে পেয়েছি, সেখানে 13টি ইউনিয়ন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে বন্যা কবলিত মানুষজন এখন রয়েছে। সেখানে অন্তত 25,000-এর বেশি মানুষ দুর্যোগ কবলিত হয়ে আছেন, পানিবন্দী হয়ে আছেন। একটুখানি বলে রাখি, এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত গেল 28শে মে থেকে, যে 2 দফায় আবহাওয়া অধিদপ্তর থেকে পাহাড় ধসের যে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল ভারী বর্ষণ এবং অতি ভারী বর্ষণের কারণ দেখিয়ে, মূলত তারপরেই পাহাড় ধসের সংখ্যার মাঝেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে অতি বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলে রাঙামাটির যে 5টি উপজেলার নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে 16টি ইউনিয়ন মূলত প্লাবিত হয়। এই পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য জেলা প্রশাসনের সেখানে আসলে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং 246টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর অনেকগুলোতে মানুষজন উঠেছিলেন বন্যা পরিস্থিতির কারণে। এর মধ্যে গতকাল দুপুর থেকে যখন বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে মানুষজন আসলে ঘরে ফিরতে শুরু করছেন। আমরা কথা বলেছিলাম সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে বন্যার পানি একেবারে যদি কমে যায়, ইতিমধ্যে যেহেতু কাপ্তাই হ্রদে পানি নামতে শুরু করছে, দ্রুত হয়তো বৃষ্টিপাত না হলে সেটি একেবারে কমে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে। তারপরে মূলত জানা যাবে সেখানকার আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ। ইতিমধ্যে সেখানকার যে আভ্যন্তরীণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো যেমন ডুবে গেছে, বীজতলা এবং ফসলের মাঠ, শাকসবজি সবই আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ির অনেকগুলো অংশই আসলে ডুবে গিয়েছে। সেই কারণে মানুষজন যেভাবে পানিবন্দী হয়ে পড়েছেন, সেখানে সামাল দেওয়ার জন্য মূলত স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রাখছেন এবং ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। আমি একটু বলে রাখি যে রাঙামাটির যে নিম্নাঞ্চল 5টি উপজেলার, তার মধ্যে আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগাছড়ি উপজেলার সদর এবং আশেপাশে যে 4টি ইউনিয়ন রয়েছে সেখানে। উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার গত 3 দিন ধরে মাঠ পর্যায়ে একেবারে নৌকা নিয়ে তারা আসলে ত্রাণ তৎপরতা চালিয়েছেন, মানুষজনের সঙ্গে কথা বলেছেন এবং যারা ব্যাপকভাবে দুর্যোগে পড়েছেন তাদেরকে স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে গেছেন। সেখানে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল বাগাইছড়িতে। আমরা গতকালও দেখেছি সেখানে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। মানুষজন যেটি বলার চেষ্টা করছেন যে তারা যেখানে মানুষজনের বসতি বেশি, আশেপাশে যে আশ্রয় কেন্দ্র নাই, তারা আশ্রয় কেন্দ্রের প্রত্যাশা করছিলেন। একই সঙ্গে সরকার যেন আগে ভাগে তাদের প্রতি নজর দেয়, খোঁজ খবর নেয়, যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে সেই বিষয়গুলো তারা দাবি করেছেন। আমরা দেখেছি গত বছরও একই সময়ে বন্যা সৃষ্টি হয়, সেখানে অন্তত এই পানিতে ডুবে 5 জন শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছিল। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। জাল কাবিননামায় স্বামী বানিয়ে মামলা দিয়ে অর্থ আদায় করাই যেন পেশা। সরকারি একজন কর্মকর্তার বিরুদ্ধে জাল কাবিননামা বানিয়ে যৌতুকের মামলা দিয়ে আদালতকে বিভ্রান্ত করায় স্বপ্রণোদিত হয়ে অভিযুক্ত সেই নারীর বিরুদ্ধে মামলা দিয়েছেন আদালত। ভুক্তভোগীরা বলছেন এসব মিথ্যা মামলা দেওয়ার পেছনে বাদীকে সহযোগিতা করে বেশ কিছু অর্থলোভী আইনজীবী। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। সরকারি চাকরিজীবী ইসমাইল হোসেন 3 লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করেছেন এমন অভিযোগে 2024 সালে তার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা করেন স্ত্রী সেলিনা বেগম। প্রায় 1 বছর পর মামলাটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বিচারের জন্য এলে
ঘটনার মোড় ঘুরে যায়। কথিত স্ত্রীর দাখিল করা কাবিননামা জাল দাবি করে চ্যালেঞ্জ করেন ইসমাইল। এ নিয়ে সন্দেহ হয় আদালতেরও। পরে হবিগঞ্জের সংশ্লিষ্ট কাজীকে তলব করলে ফাঁস হয় কাবিননামা বানানো হয়েছে সিল স্বাক্ষর নকল করে। ভুক্তভোগী ইসমাইল জানান, মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে অর্থ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলেন তিনি। ওই যে আমার মান সম্মান ছিল না, আমার হুমকি দিয়েছিল, তখন উনি বললো কি না আমার তো এটা আছে, আপনি এটাই দিতে হবে। এবার আমার এসে আমার অফিসের সামনে আমার ইয়ে করছে, অনেক হেলস্থা করছে। কাজীও জিডি করছে থানায় গিয়ে যে আমি এই নামে কোনো কাবিননামা দাখিল করি নাই। আমি তো বললাম এখানে আমরা কনফিউজ। অভিযুক্ত সেলিনার আইনজীবীও এই ঘটনায় বিব্রত। যখন বাদীকে না পাচ্ছি আমাকে আর লড়াই করবো কার নিয়ে? বাদীকে নিয়ে লড়াই করবো, কারণ এই বিষয়টা সবকিছু বাদী জানে। আমি বিব্রত, এখন কি করবো? এদিকে আসামিকে মিথ্যা স্বামী বানিয়ে আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে যৌতুকের মামলা দেয়ায় অভিযুক্ত সেই নারীর বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত। মামলায় বলা হয় এটি হবে দৃষ্টান্ত। আইনজীবীরা বলছেন, এ ধরনের মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানোর উদ্দেশ্য থাকে আর্থিকভাবে লাভবান হওয়া। তো এই মামলাগুলো হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে চাঁদাবাজি হয়। চাঁদাবাজি হওয়ার পরে মামলাগুলো পরে তুলে দেওয়া হয়। কোর্টের এই ব্যবস্থাটা নেওয়ার কারণে কোর্টকে সাধুবাদ জানায় এবং এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করে যে কোর্ট এই মামলাগুলোতে যদি নিজে বাদী হয়ে মামলা করে সেক্ষেত্রে এবং সেটা প্রচারিত হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে এইসব মামলা থেকে অনেক ভুক্তভোগী বেঁচে যাবে। প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসার পরে পলাতক থাকেন অভিযুক্ত সেলিনা বেগম। মামলায় যুক্ত করা তার ব্যক্তিগত ফোন নাম্বারও বন্ধ পাওয়া যায়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাড়ছে স্বপ্নভঙ্গের শঙ্কা। মার্কিন মূল্যকে থাকা শিক্ষার্থীরাও আছেন দুশ্চিন্তায়। অনেকে ইউরোপের দেশ বেছে নিলেও ভারতের মাল্টিপল ভিসা জটিলতা রয়েছে। বিভিন্ন দেশের অভিবাসন ও শিক্ষা ব্যবস্থা কিছুটা কঠোর হলেও দুশ্চিন্তা দেখছেন না খাত সংশ্লিষ্টরা। এখনও অনেক উন্নত দেশেই পড়তে যাওয়ার সুযোগ অবারিত রয়েছে বলে দাবি তাদের। আরও জানাচ্ছেন উজ্জ্বল হাফিজ। উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন এসব শিক্ষার্থীরা। বিদেশে অধ্যয়নে ইংরেজি ভাষাগত দক্ষতা প্রয়োজন হওয়ায় নিজেদের প্রস্তুত করছেন তারা। কোর্স ও পরীক্ষা শেষেই স্বপ্নের দেশে যেতে আবেদন শুরু করবেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষায় যাদের বেশিরভাগেরই পছন্দের শীর্ষে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশ। সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে হতাশ যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বাড়ছে স্বপ্নভঙ্গের শঙ্কা। এখন কি করবেন তা নিয়েই ভুগছেন সিদ্ধান্তহীনতায়। ফেভারিট ডেস্টিনেশন ছিল ইউএসএ, বাট রিসেন্টলি যে পলিসি চেঞ্জ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে, সেটার জন্য দেখা যাচ্ছে যে বিকল্প ডেস্টিনেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে। আমার ফার্স্ট চয়েস হচ্ছে এখন অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মার্কিন ভিসা সাময়িকভাবে বন্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়েই। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরালের অফার লেটার পেয়েও তা বাতিল করেছেন কানাডায় থাকা এক বাংলাদেশি। যদিও ভিসা আগেই পেয়ে যাওয়ায় মার্কিন মুল্লুকের অন্য বিশ্ববিদ্যালয়ে ঈদের পরেই পাড়ি জমানোর পরিকল্পনা তার। এই বছর যারা আমেরিকাতে যাচ্ছে বা যাওয়ার পরিকল্পনা করছে, তাদের আসলে এই অনিশ্চয়তাগুলো আসবে সেটা মাথায় রেখে আসলে যেতে হবে, এবং এই বাস্তবতা মাথায় নিয়ে আমি আসলে এই বছর আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছি। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে শঙ্কায় বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নে থাকা বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীরাও। শুধু যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীরাই নয়, সম্প্রতি অভিবাসন ইস্যু ও ভিসা নীতিতে আরও কঠোর অবস্থানে যুক্তরাজ্য ও কানাডা। এমন পরিস্থিতিতে বিদেশে উচ্চশিক্ষার গণ্ডি ছোট হচ্ছে অনেক শিক্ষার্থীর। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস দিল্লিতে হওয়ায় সময় মতো মিলছে না মাল্টিপল ভিসা। যারা ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার আবেদন করেছেন তারাও পড়েছেন জটিলতায়। I will try to go to the another European countries. প্ল্যান বি হচ্ছে আমি ইউকে কে চুজ করে রাখছি। ইন্ডিয়াতে যেতে পারছি না, সেই জন্য কোরিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। এআই খুব ফেমাস একটা সাবজেক্ট, এই জন্যও ইউকে চয়েস করা। তবে বিভিন্ন দেশের অভিবাসন ও শিক্ষা ব্যবস্থা কিছুটা কঠোর হলেও দুশ্চিন্তা দেখছেন না খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন কিছু সময় লাগলেও নিয়ম মেনে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শর্ট টার্ম কিছু, তারা জাস্ট যে সোশ্যাল মিডিয়াতে কিছু স্ক্রিনিং করতেছে, সো ওদের এটা নিয়ে তারা কিছু রুলস রেডি করতেছে, দ্যাটস ওয়াই এখন অফ রাখছে।
সো আমাদের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ এবং অন্যদের সাথে থেকে যেটা ইনপুট পাওয়া সেটা হলো এটা এই বছরের মধ্যেই সলিউশন হয়ে যাবে। Behind the darkest cloud, the sun is always waiting to shine. চেষ্টা করছেন যে রিসেন্টলি চলে যাবেন, তাদের জন্য ইউরোপ হতে পারে একটা বেস্ট অপশনস, বিকজ ইউরোপ হ্যাভ গট লাইক মেনি গুড কান্ট্রিজ। দেশে চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা, সামঞ্জস্য বেতন কাঠামো নিয়েও নানা চ্যালেঞ্জ বাড়ছে দিনকে দিন। অন্যদিকে বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি খণ্ডকালীন আয়, এরপর চাকরি, সবশেষ স্থায়ী বসবাসের সুযোগ, সব মিলিয়ে ভিন দেশে উন্নত জীবনের হাতছানি। তাই সব বাধা পেরিয়ে স্বপ্নের খোঁজে উড়াল দিয়ে ডানা মেলার অপেক্ষায় অভিবাসন প্রত্যাশী শিক্ষার্থীরা। উজ্জ্বল হাফিজ, এখন, ঢাকা। বিশ্বজুড়ে দুর্লভ খনিজ উপাদানের রপ্তানি ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ধরে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে টেক্কা দিচ্ছে চীন। সিএনএনের বিশ্লেষণধর্মী প্রতিবেদন আরও দাবি করা হচ্ছে, ঠিক এ কারণে চড়া শুল্কারোপের হুমকি দিয়েও বেইজিংকে চাপে রাখতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই যুক্তরাষ্ট্রের বিরল খনিজের আমদানি সচল রাখতে কখনো গ্রিনল্যান্ড, আবার কখনো ইউক্রেনের উপর ঝুঁকতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একাধিকবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য ছিল উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত সুবৃহৎ এই দ্বীপের দুর্লভ খনিজের মালিকানা নেয়া। রেয়ার আর্থ মিনারেল নিয়ে চুক্তি করেছেন ইউক্রেনের সঙ্গেও। রাশিয়ার সাথে চলমান সংঘাতে মার্কিন অর্থ সহায়তার ক্ষতিপূরণ হিসেবেই কিয়েভের সঙ্গে এই চুক্তি সেরেছে ওয়াশিংটন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দুর্লভ খনিজ নিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে চীনের সাথে বাণিজ্য যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমনটাই দাবি করছে সিএনএন। গেল শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সাময়িকভাবে বাণিজ্য যুদ্ধ বন্ধে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি হয়েছিল তা গেল মাসে ভণ্ডুল করে দিয়েছে বেইজিং। প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র দপ্তর জানায়, ওয়াশিংটন নিজেই উস্কানি দিয়ে বাণিজ্য সংঘাত বাঁধানোর ছক কষছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, গেল এপ্রিলে ট্রাম্প যখন চীনা পণ্যে লাগামহীন আমদানি শুল্ক আরোপ করেন, এর প্রতিক্রিয়ায় রেয়ার আর্থ মিনারেলের বাজার একাই দখলের পাল্টা চাল দেয় বেইজিং। দুর্লভ 7টি খনিজ উপাদান এবং এর থেকে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে কঠোর অবস্থান নেয় শি জিনপিং প্রশাসন। যদিও ওয়াশিংটন ধারণা করছিল জেনেভায় দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতার পর দুর্লভ খনিজ রপ্তানি নীতি কিছুটা শিথিল করবে চীন। দুর্লভ খনিজ আমদানিতে যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হয় চীনের ওপর। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার জরিপে বলা হচ্ছে, 2020 থেকে 2023 পর্যন্ত যুক্তরাষ্ট্রে আমদানিকৃত দুর্লভ খনিজের 70% এসেছে বেইজিং থেকে। শুধু তাই নয়, খনিতে পাওয়া যায় এমন দুর্লভ খনিজের 62% প্রোডাকশন চীনের দখলে। গোটা বিশ্বে যে পরিমাণ খনিজ পাওয়া যায় তার 92% প্রক্রিয়াজাতকরণও হয় পূর্ব এশিয়ার এই দেশটিতে। স্ক্যান্ডিনিয়াম, ইট্রিয়াম ও ল্যান্থানাইড দিয়ে তৈরি 17টি ধাতব উপাদানকে বিরল খনিজ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীতে মূলত দু ধরনের খনিজ উপাদান মেলে। পরমাণুর ঘনত্ব ও ওজনের ভিত্তিতে একটিকে বলা হয় ভারী খনিজ, অন্যটি হালকা খনিজ নামে পরিচিত। ভারী খনিজ যেমন দুর্লভ, তেমনি এর উত্তোলন প্রক্রিয়া অত্যন্ত জটিল, যে সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় যে দুর্লভ খনিজের খনি পাওয়া গেছে, সেখান থেকে মিনারেল আলাদা করতে যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হয় চীনা প্রতিষ্ঠানের ওপর। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জিইয়ে রাখলে দুর্লভ খনিজ আমদানির বিকল্প ভাবতে হবে ওয়াশিংটনকে। তাই দুর্লভ খনিজ চালান সচল রাখতে চীন ছাড়াও ইউক্রেন, গ্রিনল্যান্ড ও সৌদি আরবের ওপর নজর রেখেছে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কোরবানির হাটে বড় গরুর বিক্রি এখনো কম, চোরাচালানের পশু না এলে ভালো দামে বিক্রির আশা খামারিদের। হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। কাবা তাওয়াফের পর তাবুর শহর মিনায় যাত্রা করবেন মুসল্লিরা। চট্টগ্রাম বন্দরে পোশাক ছাড়া সব কন্টেইনার বেসরকারি ডিপো থেকে ডেলিভারির সিদ্ধান্ত পরীক্ষামূলক শুরু ঈদের পরে। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে বহু শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ। ছোট হচ্ছে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিদের গণ্ডি। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।